তাহলে চার্জ মোটামুটি বোঝা যাচ্ছে যে চার্জ হচ্ছে পরমাণুর বৈশিষ্ট্যসূচক ধর্ম, প্রোটন এবং ইলেকট্রনের বৈশিষ্ট্যসূচক ধর্মটাকে আমরা বলবো কি চার্জ। চার্জ দুই প্রকার, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। এখন চার্জ কিভাবে তৈরি হয়? চার্জ তৈরি হয় ঘর্ষণের মাধ্যমে। যদি আমরা কোনো বস্তুকে ঘষি তাহলে সেই বস্তুর মধ্যে চার্জ তৈরি হতে পারে। তা আমাদের মুরব্বীরা আমাদের জন্য দুইটা পদ্ধতির কথা বলছেন। একটা হলো যে কাঁচ দণ্ড। তাইলে কাঁচ দণ্ড, একটা হলো কি কাঁচ, একটা হলো কাঁচ দণ্ড। এই কাঁচ দণ্ডকে যদি আমরা রেশমি কাপড় দিয়ে ঘষি, রেশমি কাপড় দিয়ে ঘষি, তাহলে কাঁচটা হয়ে যাবে পজিটিভ, রেশমি কাপড়টা হয়ে যাবে নেগেটিভ। হ্যাঁ, এটা আমরা দেখি নেই, আমাদের বিজ্ঞানীরা আমাদের জন্য এইটাকে করে আমাদের জন্য রেখে গেছে। এরপর আরেকটা হচ্ছে কি প্লাস্টিক, বা আমরা বলতে পারি রাবার। কেমন? রাবার, রাবারকে যদি ফ্লানেল, ফ্লানেল বড় কঠিন শব্দ, ফ্লানেল, ফ্লানেল 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 কাপড় দিয়ে যদি আমরা রাবারটাকে ঘষি তাহলে রাবারটা হয়ে যাবে নেগেটিভ আর ফ্লানেলটা হয়ে যাবে পজিটিভ। তার মানে আমরা এখানে জানি যে কাঁচ দণ্ড পজিটিভ আর রাবারটা হচ্ছে নেগেটিভ। এই দুইটা জানা জিনিস আমার লাগবে হচ্ছে আবেশের মধ্যে। এখন আবেশ জিনিসটা কি? আবেশ হলো, আমরা অনেক সময় শুনি না, অনেকে বলে যে এই ছেলেটা তো খুব ভালো ছিল কিন্তু অমুকের সাথে চলে সে খারাপ হয়ে গেছে। অথবা এমনও বলে যে এই ছেলেটা একসময় খারাপ ছিল, হ্যাঁ, অমুকের সাথে চলে ভালো হয়ে গেছে। এটা হলো একটা প্রভাব। ভালো মানুষের উপর খারাপ মানুষের একটা প্রভাব কাজ করে, আবার খারাপের উপরে ভালো মানুষেরও প্রভাব কাজ করে। এই একই জিনিস বস্তুর মধ্যে যদি ঘটে সেই জিনিসটাকে বলা হচ্ছে আবেশ। কিন্তু ফিজিক্সে আবেশের একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটাকে আমরা কিভাবে দিতে চাই? সংজ্ঞাটাকে দিতে চাই আমরা এখন আবেশ নিয়ে আলোচনা করব, আবেশ নিয়ে কথা বলবো। আজকের লেকচারটা টোটালি হবে একটা থিওরিটিক্যাল লেকচার। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অঙ্কগুলা সলিউশন করব। কেমন? আগে তো ভাই সূত্র টুত্র বুঝতে হয়, এগুলা না বুঝলে তো আপনার অঙ্ক কিভাবে করব নিজেরটা নিজেই বুঝি না, তাই না? আবেশ, আবেশ কি? তা আবেশ হচ্ছে এই যে এরকম একটা জানা আধান যদি আমরা অন্য একটা বস্তুর কাছে নেই, তবে সেই বস্তুর মধ্যে এক ধরনের চার্জের সৃষ্টি হবে। আপনি ঘর্ষণ হবে না। মনে করেন আমাদের এই কলমটা হচ্ছে চার্জিত বস্তু, যার চার্জ আপনি জানেন, ধরেন এটা পজিটিভ আধান, এইটাকে এইটার কাছে আনবো, এইভাবে কাছে আনবো, কিন্তু এটার সাথে স্পর্শ করাবো না, কাছে আনবো। তাইলে একটা চার্জিত বস্তুকে একটা অচার্জিত বস্তুর কাছাকাছি এনে স্পর্শ না করিয়ে চার্জিত করার প্রক্রিয়াটাকে বলা হবে আবেশ। কথাটা যদি আরেকবার বলি, একটা চার্জিত বস্তুকে অন্য একটি নিরপেক্ষ বস্তুর কাছে এনে স্পর্শ না করিয়ে চার্জিত করার প্রক্রিয়াকে বলা হয় আবেশ। এখন আবেশ প্রক্রিয়া আপনি কি আধান বানাইতে চান? আপনি কি পজিটিভ বানাইতে চান না আপনি নেগেটিভ বানাইতে চান? আপনার এই চাওয়ার উপরে নির্ভর করে পুরো প্রসেসটা কিভাবে ঘটবে। সুতরাং আবেশ প্রক্রিয়াটা নির্ভর করছে আপনি কোন ধরনের আধান তৈরি করতে চান। তা আবেশের মাধ্যমে আমরা ধনাত্মক, ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, ধনাত্মক আধানে আহিতকরণ। এই আহিতকরণ মানে হচ্ছে চার্জিতকরণ। ওকে, ভেরি গুড। কিভাবে করবেন? আপনার যে নিরপেক্ষ বস্তু, আমরা এই নিরপেক্ষ বস্তুটাকে এখানে রাখলাম, মনে করলাম এই নিরপেক্ষ বস্তুটার নাম হচ্ছে সিডি। কেমন? আপনি কি চান? ধনাত্মক। ধনাত্মক আধান যদি বানাইতে চান তাহলে ডেফিনেটলি আপনার কাছে একটা ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু লাগবে।
এই বস্তুটাকে আমরা নাম দিলাম এ বি। এখন এই দুইটার মধ্যে তাকায় দেখেন ঋণাত্মক কার, রাবারের, তাহলে আমরা নিশ্চিতভাবে এটাকে রাবার হিসাবে চিহ্নিত করব। প্রশ্নটা হচ্ছে যে কোনো রাবার কি এরকম নেগেটিভ আধান প্রদর্শন করবে? না, যে কোনো আধানই করবে না, যে কোনো রাবারই করবে না। কে করবে? যেই রাবারটাকে ফ্লানেল কাপড় দিয়ে আমরা ঘষবো সেই রাবারটা নেগেটিভ আধান হবে। সো এই বস্তুটার আধান আমার জানা, তাহলে বোঝা যাচ্ছে আবেশ প্রক্রিয়ার জন্য একটা জানা আধান দরকার। কি ধরনের, কোন আধান বানাইতে চান তার উপর ভিত্তি করে। সুতরাং এ বি এটা হচ্ছে আমার নেগেটিভ আধানগ্রস্ত বস্তু, যার মাধ্যমে আমি নিরপেক্ষ সিডি বস্তুটাকে কি করব, পজিটিভ আধান বানাবো। এখন আমরা তো আগেই বলেছি যে আধানের মালিক থাকা আর আধান প্রদর্শন করা এক জিনিস না। আধানের মালিক থাকা আর আধান প্রদর্শন করা এক জিনিস না। তার মানে এই বস্তুটা অবশ্যই এটা একটা ধাতুর বস্তু। এই যে কলম, এগুলো হচ্ছে এক ধরনের রাবার বা প্লাস্টিক, এগুলো আসলে চার্জিত নয়। আমরা প্রসেসের মাধ্যমে বানাইতে পারি, কিন্তু এরা অধাতু দ্বারা তৈরি। আপনারা সবাই জানেন যে এগুলো হাইড্রোকার্বন দিয়ে তৈরি। ধাতুগুলো সাধারণত সহজেই এদেরকে চার্জে পরিণত করা যায়। যাই হোক, মনে করেন আমার সিডি একটা নিরপেক্ষ ধাতব বস্তু, এবিটাও একটা বস্তু, সেটা রাবার হিসেবে আমরা এখানে আখ্যায়িত করলাম। তো এটাকে কাছাকাছি আনলে পরে ঘটনাটা কি ঘটবে? এই যে সিডি বস্তু, তার ভিতরে তো ভাই পজিটিভ আধানও আছে, তার ভিতরে নেগেটিভ আধানও আছে। যে কয়টা পজিটিভ থাকবে ঠিক সেই কয়টা কি থাকবে, নেগেটিভ আধান থাকবে। তার মানে তার আধান সমান সমান, সে শান্তিতে আছে। এখন এই নেগেটিভ আধানের আকর্ষণে এই ডি বিন্দুতে পজিটিভ আধানগুলো চলে আসবে। কেমন? কেন? কারণ আমরা জানি এক নাম্বার, পজিটিভ পজিটিভ বিকর্ষণ, সমজাতীয় আধান বিকর্ষণ করে। 2 নাম্বার, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ, সমজাতীয় আধান আকর্ষণ হয় শুধু একটি ক্ষেত্রে, পজিটিভ আর নেগেটিভ। একটা পজিটিভ, অন্যটা যদি নেগেটিভ হয় তাহলে সেখানে কি হবে, আকর্ষণ হবে। এই কমন সেন্সটা আমরা সবাই নিজেদের মধ্যে রাখব। এই কমন সেন্সটা না থাকলে অনেক আলোচনাই আছে যেটা অনেকটা নিরর্থক হয়ে যাবে। কেমন? তো যাই হোক, এই পজিটিভ হচ্ছে এইটা, নেগেটিভ হচ্ছে এইটা। তাহলে নেগেটিভের আকর্ষণে সিডি বস্তুর ধনাত্মক আধানগুলো ডি বিন্দুতে আসলো, মানে এই যে বস্তুটা তার কাছাকাছি প্রান্তে জমা হলো। কিন্তু নেগেটিভ নেগেটিভের মধ্যে তো বিকর্ষণ হচ্ছে। সো এই বস্তুর মধ্যে যে নেগেটিভ আধানগুলো আছে সেগুলো বিকর্ষণের কারণে সি বিন্দুতে আইসা জমা হবে। গেল 1 নম্বর ব্যাপার। এইবার এই সিডি বস্তুটা যেখানে আছে থাকবে, এবি বস্তুটা যেখানে আছে থাকবে। এইবার এই প্রান্তে পজিটিভ আধান আছে, থাকলো, এই প্রান্তে নেগেটিভ আছে, থাকলো। কিন্তু আমরা একটা কাজ করলাম, এই সি প্রান্তকে আমরা মাটিতে যুক্ত করে দিলাম, মাটির সাথে যুক্ত করলাম। মাটির সাথে যুক্ত করার পরে মাটি থেকে ইলেকট্রন আসবে এইখানে, নাকি এখান থেকে মাটিতে যাবে? 100% সি বিন্দু থেকে মাটিতে যাবে, কারণ এখানে তো ইলেকট্রন বেশি আছে। সো এই যে এই জায়গায় তীর চিহ্নটা, এই তীর চিহ্নটা টোটালি ডিপেন্ড করতেছে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে। এই ইলেকট্রনগুলো তারবাহিত হয়ে মাটিতে চলে যাবে। তাহলে এই বস্তুর ইলেকট্রনগুলো মাটিতে চলে গেল, এরা দুইজন যেখানে আছে থাকবে। এরপর এই সংযোগটা আমরা বিচ্ছিন্ন করে দিব, ইলেকট্রন যা আছে সব তো চলে গেল। এইবার এই সংযোগটাকে আমরা বিচ্ছিন্ন করে দিব। বিচ্ছিন্ন যদি করে দেই তাহলে ঘটনাটা কি এমন হয় না? দেখেন তো, ডি বিন্দুর আধানগুলি তো
ডি বিন্দুতেই থাকবে। আচ্ছা, এটাকে রাখলাম, কিন্তু এ বি বস্তুটা যেখানে আছে সেখানেই থাকবে। ওকে, তাহলে ওনার আকর্ষণে এই পজিটিভ আধানগুলো তার ডি থেকে সরতে পারতেছে না। এখন যদি আমরা ওটাকে সরায় ফেলি, তবে এই ডি বিন্দুর আধানগুলো পুরো সিডি বস্তুর মধ্যে ছড়িয়ে পড়বে। সো সিডি বস্তুটা তখন কি হবে? পজিটিভ আধানে আহিত হয়ে যাবে। তাহলে এইভাবে খুবই সহজ, এইভাবে আমরা আবেশ প্রক্রিয়ায় একটা বস্তুকে, নিরপেক্ষ বস্তুকে কি করতে পারি? ধনাত্মক আধানে আহিত করতে পারি। এখন যদি বলে ঋণাত্মক আধান, তাহলে নিশ্চিতভাবে ধনাত্মকের জায়গায় আমরা কি দিয়ে দিব? জাস্ট ঋণাত্মক লিখে দিলাম। ঋণাত্মক আধান যদি আপনি বানাইতে চান, তাহলে আপনার কাছে ধনাত্মক আধানগ্রস্ত বস্তু লাগবে, যার আধান আপনি জানেন। ধনাত্মক আধানগ্রস্ত বস্তু লাগবে। এখন ধনাত্মক আধানগ্রস্ত বস্তু, জানা বস্তু কোথায় পাবেন? এই যে কাঁচ দণ্ড। সো আমরা এবার কাঁচ দণ্ড নিব। আমরা এবার কাঁচ দণ্ড নিব, কারণ আমার কাঁচ দণ্ডটা হলো পজিটিভ। কেন নিব? কারণ আমি ঋণাত্মক আধান বানাইতে চাই, ঋণাত্মক আধানে আহিত বস্তু চাই। এইবার উল্টা ব্যাপারটা হবে, এটা পজিটিভ, পজিটিভ কাকে টানবে? নেগেটিভকে। সো ডি বিন্দুতে এইবার কি করবে? ওই সিডি যে নিরপেক্ষ বস্তু, তার ভিতরে থাকা নেগেটিভ আধানগুলি ডি বিন্দুতে, আর পজিটিভ আধানগুলো সি বিন্দুতে যুক্ত হবে, জড়ো হবে। কথাটা আবার বলছি, আমরা যদি ঋণাত্মক আধানে আহিত করতে চাই, তাহলে আমাদের একটা জানা আধান লাগবে, জানা আধানগ্রস্ত বস্তু লাগবে, যার আধান হবে পজিটিভ। পজিটিভ আধানগ্রস্ত বস্তুটাকে আমরা কি করব? নিরপেক্ষ বস্তু সিডির কাছাকাছি আনবো, স্পর্শ করাবো না, কাছাকাছি। তখন এই পজিটিভ আধানের আকর্ষণে সিডি বস্তুর ইলেকট্রনগুলো ডি বিন্দুতে জড়ো হবে। আর এই পজিটিভ পজিটিভ যেহেতু বিকর্ষণ হচ্ছে, সো এই বিকর্ষণে এই সিডি বস্তুর পজিটিভ আধানগুলো সি বিন্দুতে জড়ো হচ্ছে। এরপরের স্টেপটা সেম, আগেরটার মতো সেম। এবার আমরা এটাকে মাটির সাথে যুক্ত করব। এটা হচ্ছে মাটি, ভূমি। আসলে মাটিতে অনেক ইলেকট্রন আছে, তাই কোনো বস্তু থেকে ইলেকট্রন মাটিতে গেলে বা মাটি থেকে কোনো ইলেকট্রন বস্তুতে আসলে মাটির বিভবের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার আসেন, সিডি বস্তুকে যদি আমরা মাটির সাথে যুক্ত করি, তাহলে কি ঘটবে ঘটনাটা? এখন তো আমার এগুলো পজিটিভ, আর এগুলো হচ্ছে আমাদের জন্য কেজি উপরের এটা নেগেটিভ। চিত্রটা আছে, আমরা একই চিত্র দিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে এই পজিটিভ আধানকে মারার জন্য মাটি থেকে কি করবে? মেরে ফেলার জন্য ইলেকট্রন আসবে। সো মাটি থেকে ইলেকট্রন আসবে, কয়টা ইলেকট্রন আসবে? যে কয়টা পজিটিভ আধান এখানে আছে সে কটাই আসবে। এর সাথে দুই চারটা বেশি আসলে তো লস নেই, কারণ আমি তো এটাকে ঋণাত্মকই বানাইতে চাই। সো এইখান থেকে ইলেকট্রন আসবে, এসে এই ধনাত্মক আধানগুলোকে মেরে ফেলবে, নিষ্ক্রিয় করে দিবে, মানে নিষ্ক্রিয় করে দিবে। কেমন? তাহলে কি হবে? এবার আমরা ভূসংযোগ বিচ্ছিন্ন করব, ফলে ডি বিন্দুর আধানগুলো ডি বিন্দুতেই থাকবে, কারণ ওকে তো এখনো এই যে ডান পাশে যিনি আছেন পজিটিভ আধানগ্রস্ত বস্তু, সে তো টাইনা ধরে রাখছে, ঠিক আছে? এই আধানগুলোকে তো সে ছাড়ে নাই, তার আকর্ষণে ডি বিন্দুতেই থাকবে। এবার যদি আমরা এই বস্তুটাকে সরিয়ে ফেলি, তাহলে এই নেগেটিভ আধানগুলো পুরো বস্তুর মধ্যে ছড়িয়ে পড়বে। তাহলে দেখা যাচ্ছে সিডি বস্তুটা ছিল নিরপেক্ষ, শান্তিতে ছিল, এখন সে অশান্তিতে পেরে গেছে, এখন সে নেগেটিভ আধানে আহিত হয়ে গেছে। এইভাবে একটা চার্জিত বস্তু দ্বারা অন্য একটি নিরপেক্ষ বস্তুর কাছাকাছি এনে সেই বস্তুটাকে চার্জিত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে আবেশ। আবেশ প্রক্রিয়ার মাধ্যমে যে চার্জটা তৈরি হয়, এই চার্জটা কখনো কখনো একটু দুর্বলই হয়, অত বেশি সবল হয় না। তবে বর্তমানে এই আবেশ প্রক্রিয়ার মাধ্যমে খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দ্বারা
আপনার শক্তিশালী বিদ্যুৎ বা অনেক পাওয়ারফুল বিদ্যুৎ তৈরি করা সম্ভব হচ্ছে। তো জিনিসটা হলো স্থির তড়িৎ, অর্থাৎ এই বস্তুর মধ্যে যে চার্জটা তৈরি হয়েছিল সেই চার্জটা এই বস্তুর মধ্যে স্থির আছে, এ অন্য কোথাও চলে যায় নাই। এই ধরনের বিদ্যুৎকেই বলা হচ্ছে স্থির বিদ্যুৎ। কেমন? ওকে, তাহলে আমাদের আবেশ শেষ হয়ে গেল। এবার হইল বিভব। আবেশ ফিনিশ, এবার হচ্ছে বিভব। বিভব না জানলে বিদ্যুতের কোনো কিছুই বুঝতে পারা যাবে না। ওকে, আমরা এখন বিভব নিয়ে কথা বলবো। আপনাদের সামনে একটা এক্সাম্পল আছে যে পজিটিভ পজিটিভ বিকর্ষণ হয়। ধরলাম আমরা এখন আলোচনা করছি কি নিয়ে? বিভব নিয়ে। আগে আমরা এক্সাম্পলটা দেই, তারপর কাজ করি। ধরলাম এটা একটা আধান, একই রকম কলম নেই, দুইটা একই রকম। ওকে, তাহলে এটা যদি পজিটিভ হয়, এটাও পজিটিভ, দুইটা একই জাতীয়। সো আমরা এইখানে করব কি, একটা পজিটিভ আধান রাখলাম। এই পজিটিভ আধান এর চারদিকে একটা এলাকা জুড়ে কি করবে? একটা প্রভাব বিস্তার করবে, তাই না? ওই যে এলাকার মধ্যে মাস্তান থাকে, তাদের একটা ক্ষমতা থাকে, এরিয়ার বাইরে যায় সেই ক্ষমতাটা সাধারণত দেখায় না। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিভিন্ন কুকুরগুলা, দেখেন না রাতের বেলা একটা এরিয়ার মধ্যে থাকে, তো সেই এরিয়ার কুকুরগুলা কি করে? তার এরিয়ার মধ্যে থেকেই কিন্তু আওয়াজ দেয়, অন্য এরিয়া কিন্তু যায় না। পরমাণুর এর মধ্যেও, চার্জের মধ্যেও মামলাটা একই। এই যে চার্জ বা আধান, সে তার চারদিকে একটা এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে। এই এলাকাটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। সো তড়িৎ ক্ষেত্রটা আমার একটা ইম্পর্টেন্ট টপিকস, সেটা লিখতে চাই তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা লিখব কি? কোনো আধান তার চারপাশে যে এলাকা জুড়ে কি করবে? প্রভাব বিস্তার করবে। করে বা করবে, তাকে তড়িৎ ক্ষেত্র বলে। আজকে লেখালেখিটা কম করলাম, কারণ লিখতে গেলে ভিডিও বড় হয়ে যায়। যা কিছু বলার তা আমি বলে দিয়েছি। যদি কেউ নোট করে লিখতে চান, যেভাবে বললাম বাজান আপনি ওইভাবে লেখেন, হয়ে যাবে। আসেন আমরা বিভবের আলোচনা করছি। তাহলে বিভবের আলোচনা করতে গেলে আপনার কি কি জিনিস লাগবে? আপনার তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, এই ব্যাপারে ধারণা থাকতে হবে। সো সেই জন্য আমরা বললাম যে কোনো আধান তার চারপাশে যে এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। এই প্রভাবটাকেই আপনি এই স্থির তড়িতের মধ্যে আবেশ হিসেবে কিন্তু বলছেন। আচ্ছা, চাচ্ছি কি? বিভব। আমরা আরেকটা আধানকে মনে করেন একক ধনাত্মক আধান নিলাম। একক মানে কি? একটা পজিটিভ আধান। এই একক ধনাত্মক আধানকে আমরা এখন এই যে এইটার একটা নাম দেই, কেমন? এ। এই এ চার্জের কাছে আনতে চাই। যদি এখন এইটাকে এই দিকে নিয়ে আসি, দেখেন তো এটার মধ্যে থেকে কোনটা হবে? প্লাস 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 বিকর্ষণ হবে। সো আমার এইটা হচ্ছে পজিটিভ আধান আছে এইখানে, এখান থেকে আরেকটা একক বা একাধিক যাই বলেন, কোনো সমস্যা নাই। এইটাকে এই বস্তুর কাছে যদি আনতে চাই, সে কি আসবে? আসবে না তো, সে তো ধাক্কা দিবে। আপনি আস্তে কাছে নিতে যাবেন, একটা ফোর্স, বিপরীত মুখে একটা বল অনুভব করবেন, নিতে পারবেন না। যদি নিতে হয়, এখান থেকে যদি এই বিন্দুতে আনতে হয়, আপনাকে জোর করে আনতে হবে। এই যে একক আধানকে আপনি এই যে এ বিন্দুর কাছে আনলেন,
এই আনার জন্য আপনাকে কাজ করতে হয় নাই, হয়েছে। বল প্রয়োগ করতে হয় নাই, হয়েছে। সুতরাং এই জায়গায় দুইটা বিষয়। একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজটা করতে হয়, যে কাজ, এটা হলো যে একক আধানকে, এটা হলো একক আধান। রাশিমালাটা আমরা একটু পরে দেখছি, একটু দেখেন। একক আধানটা অবশ্যই কি হবে? পজিটিভ হবে। তাহলে একক ধনাত্মক আধানকে, তাহলে আমরা এখানে পজিটিভ লিখলাম। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয়, কাজ মানে শক্তি, অথবা যে শক্তি ব্যয় হয়, যে কাজ সম্পন্ন হয়, তাকে কি বলে? বিভব বলে। সংজ্ঞাগুলা যেভাবে বলছি এভাবে গোছায় লিখলেই সংজ্ঞা হয়ে গেল। অর্থাৎ একক ধনাত্মক আধানকে এই জায়গাটা কোনো ডিস্টেন্সটা নির্দিষ্ট না, যে কোনো জায়গা থেকে আপনি আনতে পারেন। সেই জন্য অজানা হিসাবে আমরা লিখলাম অসীম দূরত্ব হতে। তাহলে কথাটাকে গোছায় বললে কি হবে? যে অসীম দূরত্ব হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয়, কোথায় নিবেন? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বা নিতে, আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে বিভব বলে। কেমন? এই বিভবকে কি দিয়ে প্রকাশ করে? বিভবকে ভি প্রতীক দ্বারা প্রকাশ করে। ভি দ্বারা প্রকাশ করে। আবার ভি দ্বারা বিভব পার্থক্যকে বোঝায়। ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার এককও আছে। আবার এটার একক হলো ভোল্ট। বিভব পার্থক্যের এককও ভোল্ট। মূলত বিভব পার্থক্য জিনিসটা কি? দুইটা বিন্দুর বিভবের যে পার্থক্য, সেটাকেই বলা হচ্ছে বিভব পার্থক্য। কেমন? যদি বুঝতে পারেন তাহলে ভেরি গুড, যদি বুঝতে না পারেন তাহলেও ভেরি গুড, কারণ আপনি বোঝার জন্য আরো চেষ্টা করবেন। সুতরাং বিভবের মামলা ফিনিশ। কথাগুলো গোছাইয়া আবার বলতেছি। বিভব কাকে বলে? সংজ্ঞা যদি বলেন তাহলে হচ্ছে যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে বিভব বলে। কিন্তু আপনাকে আরেকটা কথা বলেছিলাম যে দুইটা ব্যাপার হয়েছে। একটা হলো ধনাত্মক আধানকে আনতে গেলে আপনি একটা বাধা বা ফোর্স অনুভব করবেন, যে বল অনুভব করে সেটাকেই বলা হচ্ছে প্রাবল্য। সো প্রাবল্য এবং বিভব একই ঘটনার আলোকে তৈরি হচ্ছে। এই দুইটা রিলেশনেই মূলত একটা সম্পর্ক তৈরি হয়, একটা টার্মস তৈরি হচ্ছে। সেটা দেখেন, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয়, এই কাজের জায়গায় শুধুমাত্র যদি বলেন যে বল অনুভূত হয়, অনুভূত মানে কি? অনুভূত হয় তাকে প্রাবল্য বলে। একই সংজ্ঞা, একই জিনিস, একই কথা। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে বল অনুভূত হয় তাকে প্রাবল্য বলে। সো বিভবের জায়গায় যদি আমরা জাস্ট প্রাবল্য লাগায় দেই তাহলে হয়ে গেল একই জিনিস। কিন্তু বিভবের মধ্যে হিসাব করা হয় কাজটাকে। তার মানে বিভব জিনিসটা কি? সেটা হচ্ছে কাজ। তাইলে আমরা একটা স্লোগান যদি দেই যে কাজ যত বিভব তত, কাজ যত বিভব তত। আর প্রাবল্য কি? বল যত প্রাবল্য তত। কেমন? বল যত প্রাবল্য তত।
এখন বল আর প্রাবল্য একই জিনিস হবে, একটু শর্ত থাকবে। বিভব আর কাজ একই জিনিস হবে, একটু শর্ত থাকবে। তো শর্ত টর্ত এটা আমরা পরে দেখব, সেটা যারা যারা বুঝবে তারা নিশ্চয়ই শর্তগুলোকে বুঝে নিবে। বাট আলটিমেট জিনিসটা কি? আলটিমেট জিনিসটা হচ্ছে কাজ। কাজ মানে শক্তি, কাজ মানে শক্তি, কারণ শক্তি পরিমাপ করা হয় কি দিয়ে? কাজ দিয়ে, কেমন? ওকে। আর প্রাবল্য, প্রাবল্য প্রাবল্য হিসাব করা হয় কি দিয়ে? বল দিয়ে। এখন যদি আমরা রাশিমালা তৈরি করি দুইটার, তাহলে কি হয়? আমরা রাশিমালাগুলোকে দেখতে চাই, কেমন? যে বিভব যে ভি, এই ভি এর মান কিভাবে বের করছে, আমরা বিভবের রাশিমালা এবং প্রাবল্যের রাশিমালাটা বের করব। এটা দুইটা ব্যাপার একসাথে চলে গেছে, সেজন্য একই চিত্র দিয়ে দুইটা জিনিস দেখাইলাম, যেন আপনি দুইটার মধ্যে পার্থক্যটা বুঝেন। একক আধানকে আনতে গেলে যে কাজটা সম্পূর্ণ হবে সেটা হচ্ছে বিভব, আর যে বলটা অনুভব হবে সেটাই হচ্ছে প্রাবল্য। সো আমরা যদি লিখি বিভবের রাশিমালা, বিভবের রাশিমালা, আমি আগেই বলেছি যে আজকে পুরা আলোচনাটা আমরা স্থির তড়িতের বেসিক নিয়ে কথা বলি, যেই জিনিসগুলা জানতেই হবে আমাদের সবার। সেটা মনে করেন এই জায়গায় প্লাস কিউ কুলম্ব আধান আছে, এই আধানটাকে অন্য একটা আধানের কাছে আমরা নিচ্ছি, সেটা হলো এ বিন্দুর আধান। তো এই আধানের চারদিকে নিশ্চয়ই একটা বলয় আছে, এলাকা আছে, তড়িৎ ক্ষেত্র আছে। এইটাকে আমরা এইখানে নিব, কেমন? এই বিন্দুতে এইটাকে আনবো। তাহলে এখন এই যে প্লাস কিউ, এখান থেকে এর তো ভাই একটা দূরত্ব আছে, ডিস্টেন্স আছে। আমি এটাকে ধরলাম এটা বি বিন্দু, তাহলে বি থেকে এ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে কি? ডি। তাহলে এইবার আমরা কি করতেছি? ডি দূরত্ব থেকে প্লাস কিউ, এটা প্লাসই হইতে হবে, নেগেটিভ হলে হবে না। প্লাস কিউ আধানকে এইখানে একটা আধানের কাছে আনতেছি। তাহলে নিশ্চয়ই এখানে কিছু কাজ আমাকে করতে হবে, কাজ করতে হবে। তাহলে এই প্লাস কিউ আধানকে এ বিন্দুতে আনতে যে কাজটা সম্পন্ন করতে হচ্ছে, আমি তাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম, যে এটা হচ্ছে ভাই ডাব্লিউ। তাহলে কথাটা কি দাঁড়াইলো? কথাটা দাঁড়াইলো যে প্লাস কিউ কুলম্ব, কেমন? চার্জের একক হচ্ছে কি? কুলম্ব। প্লাস কিউ কুলম্ব আধানকে, প্লাস কিউ কুলম্ব আধানকে কোথায়? এ বিন্দুতে আনতে। তাহলে এ বিন্দুতে আনতে, এ বিন্দুতে আনতে কৃত কাজ ডাব্লিউ জুল, নাকি? ডাব্লিউ জুল, কাজের একক তো ভাই জুল, শক্তির একক তো জুল। কিন্তু আমাদের বিভবের সংজ্ঞায় ছিল আপনি এতগুলো আধান আনতে পারবেন না, বিভব হচ্ছে একটা হার, রেট। সো এই জন্য এখানে আমরা কি করব? প্লাস 1 কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে কৃত কাজটা কি হবে? কম হবে না বেশি হবে? প্লাস কিউ, এটা একের চেয়ে বেশি। প্লাস কিউ কুলম্ব আধানকে আনতে গেলে কাজ হচ্ছে ডাব্লিউ জুল। তাহলে 1 কুলম্ব আধানকে আনতে গেলে কম কাজ করতে হবে। কম হইলে ভাগ হয়, ভাগ হইলে আমাদের বাম পাশের রাশিটা কোথায় যাবে? নিচে যাবে। আর উপরে কে যাবে? এই যে ডাব্লিউ যাবে। সো একক আধানকে আনতে গেলে কৃত কাজের পরিমাণ হচ্ছে এইটা, এই জিনিসটাকে বলা হচ্ছে বিভব। সো বিভব ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এখন ডাব্লিউ এর একক হচ্ছে জুল, কিউ আছে নিচে তাই বাই দিলাম। কুলম্ব নাকি? কুলম্ব, তাই কুলম্ব। তাহলে এই হচ্ছে জুল বাই কুলম্ব। এই জুল বাই কুলম্বটাকেই আপনি এত কঠিন ভাবে না বইলা এটাকেই আপনি বলতেছেন ভোল্ট। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ বিভব। এটা হলো বিভবের রাশিমালা। আরো আছে, বাট এটা হলো প্রাইমারি বিষয়। দেখেন বোঝা যাচ্ছে কিনা, যদি বুঝতে পারেন তাহলে আপনার একটা ভেরি গুড দিলাম। এইবার আরেকটা রাশিমালা ছিল কিসের? প্রাবল্য, প্রাবল্যের রাশিমালা। সেম জিনিস, সেম জিনিস।
সেম ভাবে করতে হবে প্রাবল্যের রাশিমালা। তো এখন প্রাবল্যের রাশিমালার মধ্যেও তো ওই একই ব্যাপার, যে প্লাস কিউ কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে কৃতকাজের জায়গায় জানি কি হবে, কৃতকাজের জায়গায় বল আসবে, বল, জাস্ট বল আসবে। এই যে কৃতকাজের জায়গায় আনতে, হ্যাঁ আনতে অনুভূত বল দিলাম, ল্যাঙ্গুয়েজটা একটু মিলে দিতে হয়। অনুভূত বল ইজ ইকুয়াল টু কি এফ। তাইলে প্লাস কিউ কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে যে কাজটা হচ্ছে তাকে ধরলাম ডাব্লিউ, আর যে বলটা অনুভূত হচ্ছে তাকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম। এফ দিয়ে কি বোঝাচ্ছে, বল। তো বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন। সো বড় হাতের এন দিলাম। এককটা আপনার প্রতীক থেকে একটু দূরে লিখবেন। তাহলে প্লাস 1 কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে অনুভূত বল কি হবে, কম হবে আগেরটার মতো। তাহলে কি হবে, এফ বাই কি কিউ। তো কিউ হচ্ছে কুলম্ব, এন হচ্ছে নিউটন, তাহলে আমরা লিখতে পারি নিউটন পার কুলম্ব। সো এই যে একক আধানকে প্লাস 1 আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে বল অনুভূত হয়েছে, সে বা আমরা বলতে পারি যে বলটা ব্যয় হয়েছে, সেটাই হচ্ছে আপনার জন্য কি জানি প্রাবল্য, সেটা হচ্ছে প্রাবল্য। সো এটার নাম হচ্ছে প্রাবল্য। প্রাবল্যকে বাবা ই দিয়া প্রকাশ করা হয়, ই। সো ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। একক হচ্ছে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। তা আমাদের স্লোগানটা কি ছিল, প্রাবল্য ইকুয়াল টু বল। এটা কখন হবে, দেখেন এই আধানটা যদি একক আধান হয়, দেখেন তো এই কিউ যদি একক আধান হয়, একটা আধান হয়, এক দিয়ে এফ কে ভাগ দিলে তো ভাই এফই আসে, আর বাম পাশে কি আছে, ই আছে। সো ই ইজ ইকুয়াল টু এফ, প্রাবল্য আর কুলম্ব, প্রাবল্য আর আপনার বল একই জিনিস হয়ে গেল। কার জন্য, একক আধানের জন্য। সো এটাকে এক কথায় সমান বলা যাবে না, একটা শর্ত নিশ্চয়ই আছে, সেই শর্তের আওতায় তারা সমান, কিন্তু অ্যাজ এ হোল জিনিসটা কি, ওয়ান কাইন্ড অফ ফোর্স। অনুভূত বল কি কারণে কতটুকু বল অনুভূত হয়েছে সেই জিনিসটার জন্য এটা যাচ্ছে, কেমন। তাইলে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এখন বলের একক হচ্ছে কি, নিউটন। তাহলে প্রাবল্য আর বল যদি একই হয়, তাহলে তো আমরা ভাই প্রাবল্যের একককেও নিউটন বলতে পারি না। আমরা কিন্তু বলেছি যে এই যে বল আর প্রাবল্য, প্রাবল্য আর বল যে সমান হচ্ছে, সেটা তো একটা নির্দিষ্ট শর্তের আওতায় সমান হচ্ছে। এবং এখানে যে আধান নিচ্ছেন তার একক তো কুলম্ব, এই কুলম্বটা তো ভাই ভ্যানিশ হবে না। সো এককটাকে এককের জায়গায় থাকতে দেন, আপনার আন্ডারস্ট্যান্ডিংটাকে আগে ঠিক করেন যে হ্যাঁ প্রাবল্য আর বল এক জিনিস হবে কিসের মাধ্যমে, শর্ত আছে, শর্তের মাধ্যমে। তার মানে বল আর প্রাবল্য আসলে এক জিনিস না, অনেকটা। তাইলে এটার অ্যাকুরেট জিনিসটা কি হবে, সো অ্যাকুরেট জিনিসটা হবে কি, কাছাকাছি, ঢেউ খেলায় দিলাম, প্রায় সেম জিনিস, কেমন। ওকে ওকে, ভেরি গুড। আমাদের তাহলে প্রাবল্যের রাশিমালা চলে গেল। আশা করি জিনিসটা আপনারা বুঝবেন। যদি না বুঝে থাকেন জিনিসটাকে আবার দেখেন, যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় অন্য কারো কথা বোঝার চেষ্টা করেন, বাট বুঝেন। এবার আছে কুলম্বের সূত্র। এই যে কুলম্বের সূত্রটা, এই একটা সূত্র দিয়ে, এই যে প্রাবল্যের একটা সূত্র আমরা এখানে বের করলাম যে ই ইকুয়াল টু কি এফ বাই কিউ, এই সূত্রটা লাগবে। তাহলে কুলম্বের সূত্র নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবার আমাদের আলোচনা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র আমরা এখন কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। তো কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করার জন্য আমরা দুইটা পার্টিকেল নিলাম। মনে করেন এখানে একটা বস্তু আছে এ, এইখানে আছে কে, বি আর একটা বস্তু আছে।
এটাও চার্জিত, এর চার্জের পরিমাণ হচ্ছে ভাই Q1। এই বি বস্তুটাও চার্জিত, তার পরিমাণ হচ্ছে Q2। এবং এ বস্তু একটা গোলাকার বস্তু, গোলাকার বস্তুর সেন্টার থাকবে, এই গোলাকার বস্তুর একটা সেন্টার থাকবে। মনে রাখতে হবে দূরত্বটা অ্যাকচুয়ালি সেন্টার থেকে সেন্টার হয়। দেখবেন চিত্রের মধ্যে অনেক সময় এই যে এরকম থাকে, কেমন এই যে এরকম থাকে, এভাবে টান দিয়ে এভাবে দূরত্বটাকে বোঝানো হয়, অর্থাৎ সেন্টার থেকে সেন্টার বোঝানোর জন্য। পাশে থেকে পাশে দিলেও আপনি এটাকে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্তই ধরবেন, যদি আলাদাভাবে ব্যাসার্ধ উল্লেখ করা না থাকে। যদি আলাদা ব্যাসার্ধ উল্লেখ থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে যোগ করেই দূরত্বটা হিসাব করতে হয়। তা আমরা মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা কি? মূল আলোচনা হচ্ছে যে দুইটা আধান যদি আমরা পাশাপাশি রাখি বা একটু দূরেও রাখি, তবে এই দুইটা আধানের মধ্যে একটা বল কাজ করবে, একটা ফোর্স কাজ করবে ভাই। তাহলে এই যে এ বস্তু তার সেন্টার থেকে এই যে বি বস্তু তার সেন্টারের দূরত্বটাকে এখানে আমরা ধরছি ডি। ডি হচ্ছে আমাদের জন্য দূরত্ব। এই দূরত্বটাকে অনেকে আর প্রতীক দ্বারাও প্রকাশ করে। সো আমরা আর অথবা ডি যে কোনো কিছু দিয়ে করতে পারি। আমি ভাই ডি দিয়েই করব, যেহেতু ডিস্টেন্স অর্থে দূরত্বটা হয়, আমি ডি দিয়েই করব। ওকে, আপনারা ইন্টারে যখন যাবেন তখন সেখানে অন্য প্রতীক ইউজ হবে, অসুবিধা নাই। এখন আসেন, তাহলে আমরা কি কি পাইলাম? দুইটা আধানকে আমরা ডি দূরত্বে রাখছি। কুলম্ব সাহেব বলেছেন যে দুইটা চার্জিত বস্তুকে যদি রাখা হয় বা কাছাকাছি আনা হয়, তাহলে এদের মধ্যে যে বলটা অনুভূত হবে, এই বল এই চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কেমন? আবার আমরা দেখি যে দুইটা চার্জিত বস্তুকে যদি কাছাকাছি আনা হয়, তবে এদের মধ্যে একটা বল অনুভূত হবে। এই বলটা এই আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওনার কথাটা একটু জটিল, এবং অবশ্যই এটা কোনো নির্দিষ্ট মাধ্যম হইতে হবে। এক এক মাধ্যমে এই বলটা এক এক রকম অনুভূত হইতে পারে, সকল মাধ্যমেই মূলত একরকম হয় না। কেমন? তাহলে কুলম্বের সূত্রটা কি? যে দুইটা চার্জিত বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্বে যদি রাখা হয়, তবে এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এফ। এই বলটা বলা হয়েছে সমানুপাতিক। এই বলটা সমানুপাতিক কার সমানুপাতিক? আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল আধান দ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এরকম কি? এরকমই অনেকটা, যদি তাদেরকে রাখা হয়। এই সূত্রটা মূলত নিউটনের মহাকর্ষ সূত্রেরই একটা রূপ। কিন্তু নিউটন সাহেব আর কুলম্বের সাহেবের মধ্যে পার্থক্য হলো, নিউটন সাহেবের বস্তুগুলো ছিল আধানবিহীন, আর কুলম্বের বস্তুগুলো হচ্ছে আধানযুক্ত, মানে চার্জযুক্ত। তাহলে দুটি চার্জিত বস্তুর মধ্যকার অনুভূত বল আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। মোদ্দা কথা, দুটি চার্জিত বস্তুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা জিনিসকে যদি আমরা একসাথে করে লিখি তাহলে কি দাঁড়াইলো? F is proportional to, এই যে এটা দিয়া যদি এটাকে গুণ করি, এটা উপরে থাকবে, সো Q1 Q2 ওভার ডি স্কোয়ার। এইবার আমরা চাই, ওই যে বললাম শান্তি, সব জায়গায় শান্তি দরকার আছে, তো এইখানে শান্তির জন্য কি করতে হবে? হ্যাঁ, সমান চিহ্ন দিতে হবে। কেমন? সমান চিহ্ন দিলে এটা শান্তি হয়ে গেল।
এই সমান চিহ্ন আপনি চাইলেই দিতে পারবেন না, এর জন্য ডান পাশে একটা অতিরিক্ত রাশি আপনাকে আনতে হবে। এই রাশিটাকেই বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক এই জিনিসটাকে অনেকটা আমি এভাবে দেখি যে আপনি যদি বলেন যে 2 আর 5 সমান, এটা কি সম্ভব? এই সেন্সে বলছি, সম্ভব? হ্যাঁ সম্ভব। যদি আমরা এখানে কি লিখি, 2/5 লিখি, তাহলে 5 5 ক্যান্সেল, 2 = 2 তো থাকে। এই জিনিসটাকেই মূলত এই জায়গায় কে হিসাবে দেখাইছে। আমরা যদি এইখানে 5/2 না 2/5, এখানে 2/5 লিখি আর পাশে একটা 5 দিই, তাহলে তো এইটা ক্যান্সেল হয়ে 2ই থাকে। এই জিনিসটাকেই মূলত আমরা বলতে পারি 2 = কি, এটারে কে ধরলাম, তাহলে আমার কাছে আছে 5k। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। সো এই সূত্রটার নাম হচ্ছে কুলম্বের সূত্র। এই সমানুপাতিক ধ্রুবক এই কে এর একটা মান আছে 1/4 পাই এপসিলন নট। এপসিলন নট এটা কি? তড়িৎ প্রবেশ্যতা। তড়িৎ প্রবেশ্যতা। এখন এটার একটা মান আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই মানটা ডিরেক্ট মুখস্থ থাকতে হবে, তাহলে অঙ্কের মধ্যে পারা যাবে। এখন এপসিলন নট এই জিনিসটা কি? এপসিলন নট হচ্ছে একটা অনুপাত, যে শূন্য স্থানে একটা নির্দিষ্ট দূরত্বে দুইটা আধানকে রাখলে যে বল অনুভূত হবে, সেই বল এবং কোনো নির্দিষ্ট মাধ্যমে ওই একই দূরত্বে ওই আধানগুলোকে রাখলে যে বল অনুভূত হবে, এই দুইটা বলের অনুপাতকে এখানে বলা হচ্ছে তড়িৎ প্রবেশ্যতা। সময় এটাকে ভেদাঙ্ক মেবি বলা হয়। ওকে, তাহলে এই হলো আপনার কুলম্বের সূত্র। দেখেন আপনারা বুঝতে পারলেন কিনা। এবার কুলম্বের সূত্রের সাথে প্রাবল্যেরও একটা সম্পর্ক আছে, আমরা ওইটুকু আলোচনা করেই আজকের আলোচনাটা শেষ করব। এখন প্রাবল্য আর কুলম্বের মধ্যে আমরা সম্পর্কটা দেখি। প্রাবল্য ও কুলম্বের সম্পর্ক। সম্পর্ক জিনিসটা খুব ভালো জিনিস, সম্পর্ক। এখন মনে করেন এখান থেকে আপনি আগেই বলছিলেন যে কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চান, এখানেও পজিটিভ আধান দিলাম আর কি। তাইলে এই ব্যাটার একটা আধান আছে, এই ব্যাটার আধানটাকে আমরা কি ধরবো? কিউ ধরবো। এটাকে মনে করেন Q1 ধরলাম, প্লাস Q1 আধান, ওনাকে আনতেছি এখান থেকে এইখানে ডিস্টেন্স কত? ডি দূরত্বে আনতেছি। তাহলে প্রাবল্য E = কি জানি ছিল? এই যে এটাও ভাই একটা আধান, এটাও একটা আধান, এটাকে যদি আমরা এই বস্তুর কাছে আনি, একটা ফোর্স তো অনুভূত হবে, একটা বল তো অনুভব করবে। সো আমাদের ফর্মুলাটা ছিল কি? F/Q। এটাকে আমরা 1 নম্বর সূত্র দিয়ে রাখলাম প্রাবল্যের ফর্মুলা অনুসারে। এখন কুলম্বের যে সূত্র, কুলম্বের সূত্র অনুসারে কুলম্ব সাহেব বলেছেন যে দুটি আধানের মধ্যবর্তী
এই যে বল, এই বলটা তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি না? কুলম্বের সূত্র অনুসারে আমরা এখানে কি লিখতে পারি? F ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কিছুক্ষণ আগেও তো লিখলাম। তো এটা হলো 2 নাম্বার। এখন এই 2 নাম্বারের এফ এর এই মানটা 1 নাম্বারে যদি বসায় দেন তাহলে কি হয় দেখেন তো, যে 1 নং ও 2 নং হতে পায়। কি পাই? 1 নাম্বারের বাম দিকে তো ই আছে, ডান দিকে যান, এই এফ এর জায়গায় এই মানটা বসান, এফ এর জায়গায় এই মানটা বসান। এটা হলো ডি স্কোয়ার, তার উপরে হচ্ছে কি কে কিউ ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান। এটা কিউ ওয়ান হবে, কেমন? যেহেতু আমরা এই আধানটাকে এখানে আনছি, যাকে আনছি তার আধানটা আসবে। আচ্ছা, তাহলে আমার নিচে তো কিউ ওয়ান আধান রয়ে গেল। ওকে, তা এইবার উপরের ভগ্নাংশটা স্থির থাকে, সেটা আপনারা ম্যাথমেটিক্সে দেখেছেন। আর এই আধানটা উল্টায় যাবে, তো উল্টায় গেল, 1 গেল উপরে, কিউ ওয়ান আসলো নিচে। এই কিউ ওয়ানের নিচে মনে মনে 1 আছে। দেখেন এই কিউ ওয়ান ক্যান্সেল। তা আলটিমেটলি আপনার কাছে কি থাকে? আলটিমেটলি আপনার কাছে থাকে হইলো, পাশে লিখি, আলটিমেটলি থাকে হইলো উপরে কি থাকে? কে কিউ ডিভাইডেড বাই নিচে কি থাকে? ডি স্কোয়ার থাকে। সো প্রাবল্য ই ইজ ইকুয়াল টু, আমরা আরেকটা ফর্মুলা পায় ফেলাইলাম, সেটা হচ্ছে কে কিউ বাই ডি স্কোয়ার। এই সূত্রটাই বেশি ব্যবহার হয়। কেমন? তাহলে এই সূত্রটা বেশি ব্যবহার হয়, কে কিউ বাই ডি স্কোয়ার। দেখেন যারা আনছেন সে নাই, এই রাশিমালার মধ্যে নাই। তো কাজেই প্রাবল্য বের করার সময় যে আধানটাকে আমরা কোথাও হতে আনবো অন্য কোনো আধানের কাছে, সেই আধানটাই লাগবে। যার কাছে নিছি তার আধানটা লাগছে, যার কাছে আনা হয়েছে তার আধানটা ইউজ হয়েছে, যাকে এনেছি সে নাই। সো এটার মাধ্যমেও আমরা প্রাবল্য বের করতে পারব। যাই হোক, আমি তো আমার মতো চেষ্টা করলাম, হয়তো অতটা হয় নাই। এখন আপনারা জিনিসটা বিচার করেন, নিজেরা বাসার মধ্যে পড়তে হবে। বাবা, পড়ার কোনো বিকল্প নাই, লেখাপড়া ছাড়া কিছুই হবে না। এই ভিডিও দেখা আপনারা যদি সব পায়রা ফেলাইতেন তাহলে তো আর টিচারের দরকারই থাকতো না, তাই না? সুতরাং সব কিছুই আছে, তারপরও কারো কথা কেউ বুঝে কেউ বুঝে না, কারোর জন্য একজনের কথাটা বেশি সহজ লাগে। আজকে যে আলোচনাটা করলাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই স্থির তড়িৎ নিয়ে খুব ইম্পর্টেন্ট টপিকসগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য, বাকিটা আপনাদের বিচার। আর এই চ্যাপ্টারের উপরে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা কাজ করব। আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।